আজ মুক্তাঙ্গন কবিতা চর্চার ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা যে কবির কবিতা নিয়ে আলোচনা করব তিনি হলেন প্রথিতযশা 20 শতকের একজন বিখ্যাত বাঙালি সাহিত্যিক, নাম সুনীল গঙ্গোপাধ্যায়। তার জন্ম হয়েছিল ফরিদপুরে 7ই সেপ্টেম্বর 1934 খ্রিস্টাব্দ এবং মৃত্যু হয়েছিল কলকাতায় 23 অক্টোবর 1912 খ্রিস্টাব্দ। এখন আমরা এক এক করে সবাইকে ডাকছি, যে যার কবিতা নিয়ে আলোচনা করব। প্রথমেই ডাকছি দেবশ্রীদিকে। আমি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত কেউ কথা রাখেনি কবিতাটি আবৃত্তি করছি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরে ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কণ পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কান ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এইরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। নমস্কার। খুব সুন্দর, সুন্দর হয়েছে, ভালো বলেছেন। খুব ভালো, হ্যাঁ খুব ভালো, খুব ভালো বলেছে। হ্যাঁ, এরপরে সুনরিতা দি বলো। দারুণ, কবিতাটা খুব ভালো। সুনরিতা দি, হ্যাঁ হ্যাঁ, এবার তুমি বলো। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের যে মেয়েটি হারিয়ে গেল। যে মেয়েটি হারিয়ে গেল, আমি তো তার সঙ্গ পেলাম না। যে মেয়েটি কোকিল ছিল, আমি তো তার কণ্ঠ পেলাম না। যে মেয়েটি ঈশান কোণে রাঙিয়ে গেল, আমি তো তার
যে মেয়েটি ভুরুর ছিলায় ধমকে গেল, আমি তো তার। যে মেয়েটি দূর বিদেশে বিকিয়ে গেল, আমি তো তার। যে মেয়েটি পাগল হলো, যে মেয়েটি মর্মে ছুরি বিঁধিয়ে গেল, যে মেয়েটি আমার চোখ চিনলই না, আমি তো তার দৃষ্টি পেলাম না। যে মেয়েটি আমার চোখ চিনলই না, আমি তো তার দৃষ্টি পেলাম না। এক জীবনে অনেক সুদূর, গোটা জীবনে সাদায় কালোয় বোনা, হলুদ ভেবে ধরতে গেলাম আগুন আর রক্ত ভেজা সোনা। এক জীবনে অনেক জন্ম যেমন আমার, এক জীবনে অনেক জন্ম ছেড়ে যাওয়ার। এক জীবনে পদ্ম পাতার হরিণ আসে উঠতে উঠতে, আকাশ থেকে অনেক তারা নেমে আসে পুড়তে পুড়তে। এক জীবনে ফুলের গন্ধ বিষের ধোঁয়া, কালো রাস্তায় চক্ষু বুজে হোঁচট খাওয়া। এক জীবনে অনেক পাওয়া, শূন্যতাও তো কম পাওয়া না। ওরে পথিক, কেমন লাগলো খেয়া নৌকোয় এই জীবনটা। নদী বরং ক্লান্ত হলো, নারীর সঙ্গে উপমা চায় না। নারীর মধ্যে নদীকে খুঁজি, অবগাহনেও এত অতৃপ্তি। চোরাবালির পাশেই ছিল হীরক দীপ্তি। পাহাড় চূড়ো, প্রাচীন দুর্গ, ল্যাজ আছড়ায় পাথরের সিংহ। চাঁদ নেমেছে পদ্মপুকুর, কালো কুচকুচে সাপ ও সাপিনী। কি চেয়েছিলি, ভালোবাসা না নৈরাজ্যের দমকা হওয়ায় তপ্ত কাহিনী? উত্তর নেই, উত্তর নেই, উত্তর নেই। দাঁড়াও না, আমি দারুণ ব্যস্ত, কিন্তু কত খোঁজা খুঁজি সময়ই পাই না। যে মেয়েটি হারিয়ে গেল, আমি তো তার সঙ্গ পেলাম না। যে মেয়েটি হারিয়ে গেল, আমি তো তার সঙ্গ পেলাম না। নমস্কার। বাহ, খুব সুন্দর। পাঠ করলেন, খুব মানে পুরো ভাবটা এত সুন্দর আপনি আনলেন, দারুণ। হুম, খুব সুন্দর হয়েছে। কেমন লাগছে বলো তোমাদের সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা? খুব ভালো, খুব ভালো লাগছে। মানে এটা নতুন একটা প্রসঙ্গ পেয়ে এই যে সবাই মিলে চর্চা করছি ওনাকে নিয়ে, এটাই অনেক পাওনা, এটাই আমাদের পাওনা। হ্যাঁ হ্যাঁ, একদমই। আর সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতাগুলো মানে উনিও আধুনিক কবিদের মধ্যেই পড়েন বোধহয়, নাকি? হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, তো ওনার কবিতা হ্যাঁ, আবৃত্তি করা একটু কঠিনই ব্যাপার, ভাব প্রকাশ করতে গেলে সেই আধুনিকতাই এসে যায়। এরপরে লক্ষ্মীদি বলো। আমি একটু পরে বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে বুলবুল ম্যাডাম, বুলবুল দি। হ্যাঁ বলছি বলছি হ্যাঁ বলো। সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন ও উত্তর। হ্যাঁ। চাকরি পাবে মোহন কুমার, সবকিছু ঠিকঠাক, প্রথম দিনেই আছাড় খেয়ে নাক ফুলে জয় ঢাক। দুদিন বাদে অফিস গেলে কি হলো দশা, নাক সরু এক স্বপ্ন কুমার, তার চেয়ারে বসা। কেন এমন হলো, আহা কেন এমন হলো, কোন দোষে হায় মোহন বাবুর চাকরিখানা গেল। রকেট চালিয়ে বাঙালির ছেলে পাড়ি দেবে নাকি চাঁদে। বিজয় কুমার পুরোপুরি রেডি, তবু কি ফ্যাসাদ বাঁধে। জুতোয় একটা পেরেক উঠেছে, সে খেয়াল নাই তার, বেলুনের মতো ফোসকা পড়লো পায়ে, জুতো রাখা ভার। খালি পায়ে কেউ চাঁদ যায় নাকি, রকেট নিল না তাকে। বিজয় কুমার ফ্যাল ফ্যাল করে আকাশে তাকিয়ে থাকে। কেন এমনটি হলো যে আহারে, কেন এমনটি হলো, বাঙালির কত নাম হতো, তবু সুযোগ ফসকে গেল। লটারিতে ফার্স্ট প্রাইজ পেয়েছিল পুটিরাম, এইটুকু কাগজের 5 লাখ টাকা দাম। আহ্লাদে আটখানা হয়ে নাচে ধেই ধেই, টিকিটটা হাতে নিয়ে রাস্তায় নামে যেই,
কোথা থেকে ঝড় এলো পুটিরাম নিঃস্ব, টিকিটটা পাখি হয়ে হলো অদৃশ্য। হায় হায় এ কি হলো, এমনটি কেন হলো? পুটিরাম ভেবারাম সব টাকা জলে গেল। উত্তর, 11.5 বছর বয়সে পরপর 2 দিন 3 তলা জানলা থেকে রাস্তায় আমের খোসা ছুঁড়ে ফেলেছিল কে? মোহন কুমার আবার কে? 10 বছর 3 মাস বয়সে একটা বড় বিড়াল ছানার গায়ে আলপিন ফুটিয়ে দিয়েছিল কে? বিজয় কুমার আবার কে? 13 বছর 5 মাস বয়সে এক বন্ধুর একটা ডিটেকটিভ গল্পের বইয়ের শেষ পৃষ্ঠা চুপি চুপি ছিঁড়ে দিয়েছিল কে? পুটিরাম আবার কে? এতদিন পর সেই রাস্তা, বেড়ালছানা ও বই প্রতিশোধ নিল। নমস্কার। বাহ, বাহ, কত নতুন নতুন কবিতা শুনতে পাচ্ছি। আমি জানো তো ছড়ার আকারে, হ্যাঁ, ছড়ার আকারে কবিতাটা খুব সুন্দর হয়েছে। কোনদিন আচ্ছা। কোনদিন এই প্রথম পড়লাম, কোনদিন সুনীল গঙ্গোপাধ্যায় কোনদিন কবিতা পড়িনি। হ্যাঁ, আচ্ছা, এরপরে শিউলি বলো। খুব ভালো লাগছে। আমি তো সুনীল গঙ্গোপাধ্যায়টা জানতাম না। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা করেছো সেটাই বলো। হ্যাঁ, কাল যেহেতু অন্যদিন বলবে। হ্যাঁ, অন্যদিন বলবো। হ্যাঁ, কাল যেহেতু সুপ্রিম কোর্টে উঠবে তিলোত্তমার বিচার, হ্যাঁ, সেই নিয়ে আজকে একটু বলছি। আচ্ছা, কবিতার নাম প্রতিবাদী। সমাজ বলে তুমি একটি নারী, পরিবার ভাবে আমি একটি বধূ, দুষ্কৃতী বলে ভোগ্যপণ্য তুমি। তোমাদের এই পরিচয়ের মাঝে আমার বিশ্বাস আমি মানুষ। তথাকথিত পুরুষদের থেকে এক তিলও কম নই আমি। আকাশেও আছি, বাতাসেও আছি, বিরাজিত আমি সর্বত্রই। রাইফেল ধরা হাতে আমিও মা হতে পারি। মোদের এক হাতে থাকে হাতা খুন্তি, অন্য হাতে স্টিয়ারিং। অবসর রূপী হাতিয়ার নিয়ে করলে বিশ্ব জয়। শক্তি আমি, শান্তি আমি, দিই সবারই আশ্রয়। চারিদিকে শুধু অসংযত শানিত লোলুপ দৃষ্টি। পুরুষ সমাজ ভুলিও না যেন আমরা সেই এক দেবতারই সৃষ্টি। আমি নারী, আমি অনন্যা, মৌনতা দিয়ে করি আমি প্রতিবাদ। তবুও মোদের পিছে পড়ে রয় এক রাস অপবাদ। কত অসম্মান, কত অসহায় নারীও পাচার হয়। স্মৃতিতে রাখো আমি তোমার অস্তিত্ব, আমি তোমার পরিচয়। আর নয়, আর নয়, এবার তো হবে শেষ। রণংদেহী রূপে মোরা করব অসুর বিনাশ। নমস্কার। বাহ, 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 আপনি লিখেছেন ম্যাম? শিউলি, হ্যাঁ, দারুণ, দারুণ লিখেছেন। ভালো হয়েছে। কালকে সুপ্রিম কোর্টে বিচার আছে, বিচার ভালো হতেই হবে। রিনা ম্যাডাম আমাকে ছাড়তে হবে, মিছিল আছে। আচ্ছা ঠিক আছে, তুমি বলো। তুমি না, প্রতিবাদ মিছিল করে আছে ফেলো। স্ট্যাচুর মোড় থেকে। হ্যাঁ, তুমি প্রতিবাদ করে ফেলো ভারতী দি। না, প্রতিবাদ নয়, দুটোই ছোটখাটো। মানে এখনকার যারা প্রতিবাদ করছে বসে, জল ঝড় রোদ বৃষ্টি রাত দিন এক এক কার করে তারা যে প্রতিবাদ করছে, তাদের মধ্যে একজনকার লেখা পার্থ সিনহা, তার লেখা। আর আরেকটি ছোট্ট কবিতা আছে পারিব না, কালী প্রসন্ন ঘোষ। হ্যাঁ, এই ছোট্ট দুটি বলছি, তার মধ্যে কিছু কিছু আমি নিজের যোগ করেছি, সেটা তোমরা বুঝেই যাবে সবাই। তো পার্থ সিনহার একটা ছোট্ট বলি। চাটি, চটি চেটে চাটি খেলো ডক্টর ঘোষ,
দেখে কারোর মজা লাগে, কারুর আফসোস। ঘোষদার নানা দোষ, ধরাকে ভাবে সরা, ভেবেছিল চাপা দেবে, পড়ে গেল ধরা। কান যদি ধরা হয় সবাই জানে, মাথা ঠিক আসবেই তার টানে টানে। কার মাথা? খুলে আর বলবো না, থাক। মনে যেন প্রশ্নটা খায় ঘুরপাক, অচিরেই দেখি খায় ঘুরপাক। অচিরেই দেখি যেন চোখ দুটি মেলে, সেই মাথা ভরা আছে তিহারের জেলে। পৃথিবীতে সবচেয়ে কঠিন চাকরি হলো গৃহবধূর। গৃহবধূ হওয়া 24 ঘন্টা ডিউটি, কোনো ছুটি নেই, মাসের শেষে মাইনেও নেই। হ্যাঁ, তবে 2 বেলা খাওয়া এবং পড়া, তার সাথে সম্মানের সাথে রাতে শেষ ঘুমটুকু আরামে শোয়া। এই হলো গৃহবধূর চাকরি, সবচেয়ে কঠিন। এবার আসি পারিব না, কালীপ্রসন্ন ঘোষের। পারিব না কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। 5 জনে পারে যাহা, তুমিও পারিবে তাহা। পারো কি না পারো, করো যতন আবার। একবার না পারিলে দেখো শতবার। পারিব না বলে মুখ কারোর না হয় ভার, ও কথাটি মুখে যেন শুনি না আবার। অলস অবোধ যারা, কিছুই পারে না তারা, তোমায় তো দেখি নাক তাদের আকার। তবে কেন পারিব না বলো বারবার। জলে না নামিলে কেহ শেখে না সাঁতার, হাঁটিতে শেখে না কেহ না খেয়ে আছাড়। সাঁতার শিখিতে হলে আগে তব নাবো জলে। পারিব না এই কথাটি বলিও না তার আর। চাকরি আর টাকা দেখে মেয়ের বিয়ে দেবেন না, আগে ভাবুন ছেলেটা মানুষ কিনা। কারণ ভাত কাপড়ের জন্য মেয়েরা মরে না, মরে অমানুষদের অত্যাচারে। না ছিল পরিচয়, না ছিল জানাশোনা, প্রাণ দিয়ে সবার হলে প্রিয়, আজ তুমি তিলোত্তমা। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে। সুন্দর লিখেছেন, দারুণ। তোমার এক অংশগুলো ভালো লাগলো। একদমই, এত সুন্দর লিখেছেন না, দারুণ লিখেছেন। এখন এই দিক দিয়ে যাচ্ছি, এরপর আমি একটু অফ হবো। কেন 6টার সময় আমাকে। এই লক্ষ্মী, যাবে না তুমি? হ্যাঁ যাবো। আচ্ছা, চলে এসো, দেখা হবে তাহলে। তাহলে বলে নিন। হ্যাঁ, লক্ষ্মী বলে নাও। ঠিক আছে, ওকে, আমি একটু অফ হয়ে যাই, রেডি হবো। হ্যাঁ, খুব সুন্দর। সবারটা শোনা হলো না, ভেরি সরি। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা বন্ধু। আমার কিছু বন্ধু আছে, ভালো মন্দ পাঁচমিশালি, নানা রকম খামখেয়ালি, রোগা মোটা অসীম বলি। আমার কিছু বন্ধু আছে, তাদের মনে ছন্দ আছে, ভালো মন্দর গন্ধ আছে, রোজনামচার ধন্দ আছে। আমার কিছু বন্ধু আছে, তাদের সুখ দুঃখের স্বপ্নও আছে, বাক্যে হাসি এই স্বপ্নে অলিক প্রলাপ আছে, বাক্যে হাসির আলাপ আছে। আমার কিছু বন্ধু আছে, শুনলে কথা কান জ্বলে যায়, হাসলে পেটের খিল খুলে যায়, থাকলে এরা মন ভরে যায়। আমার কিছু বন্ধু আছে। বাহ, খুব ভালো হয়েছে লক্ষ্মীদি। আচ্ছা, আমাদের শ্যামলী আছেন না? ভালো বলেছো। হ্যাঁ, খুব ভালো বলেছো। চিলিতে যাবে তো? হ্যাঁ চলো, আমি রেডি। সবাইকার তো শোনা হলো না, মনটা শুনবার জন্য করছে, কিন্তু রেডি হতে হবে তো। না, এটা যাও, তোমরা বন্ধুরা মিলে, তোমরা বন্ধু মিলে চলে যাও। 6:45 সময় যাবো আমি।
ফোনে কোথায় আছে? এই যে ঠিক আছে। অনুষ্ঠানটা আপনারা শুনতে পারবেন, ইউটিউবে আপলোড করা হবে পুরোটাই। হ্যাঁ, তোমরা বন্ধুরা মিলে চলে যাও লক্ষ্মীদি। কিন্তু কারেন্টলি শোনাটার মজাই আলাদা, সবাইকার হ্যাঁ। সাথে শোনাটা মজা আলাদা। হ্যাঁ, চলো, ওকে, বাই। কি করবো, আচ্ছা, ওই কাজগুলো তো খুবই ইম্পর্টেন্ট। গার্গী, হ্যাঁ বলুন। বলছি ওই স্যারের মা যাবেন কি? হ্যাঁ যাবেন। বলছি আমার ছাতাটা নিয়ে যেতে বলবে তো যদি বৃষ্টি হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ আর এমনি কিছু আমাদেরকে সাথে নিতে হবে না, এমনি নিজেরাই শুধু গেলেই হবে ড্রেস পরে? ঘুরে গেলেই হবে। আচ্ছা, সম্ভবত সাদা পোশাক, আমি যেটা শুনছিলাম। সাদার মধ্যে বলছো? সাদা পোশাক, হ্যাঁ সাদা ড্রেস। আচ্ছা, আচ্ছা। কনফার্ম করছি, একটু ধরুন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বাই শিউলি, লক্ষ্মীদি। হ্যাঁ, এরপরে আমাদের শ্যামলিদি আছে গার্গী। হ্যাঁ হ্যাঁ, আমি একটু জানিয়ে দিই, সাদা অথবা কালো, যে কোনো রঙের আচ্ছা। ও আচ্ছা। হ্যাঁ, শ্যামলী ম্যাডাম দাঁড়ান দেখছি। তাহলে বেরিয়ে যাচ্ছি আমরা, হ্যাঁ, এখান থেকে পরে ইউটিউবে দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ম্যাম, দীপিকা ম্যাম, পম্পা ম্যাম, বুলবুল ম্যাম, দেবশ্রী ম্যাম বলেছেন। হ্যাঁ, শ্যামলিদি আছো? না, শ্যামলী ম্যাডাম নেই, বিথিকা আচ্ছা ম্যাডাম। আচ্ছা, আর মিতা, আমাদের মিতাদিও আজকে জয়েন করেনি মনে হচ্ছে। ঠিক আছে, পম্পাদি তুমি এবারে স্টার্ট করো। হ্যাঁ, দাঁড়াও, আমি দুটো কথা বলে নিই। প্রথমে, খুব ব্যস্ততায় কাটছে বলে কিচ্ছু দেখা হয়নি, অনেক খুঁজে পেতে আমি একটা লিখেছিলাম অনেকদিন আগে, স্বপ্নদ্বীপের মৃত্যু নিয়ে কিছু লিখেছিলাম নিজের মনেই, তো কিছু করতে পারিনি, আমি আজকে সেটা একটু পড়ছি। আচ্ছা, বলো। স্বপ্নদ্বীপের মৃত্যু, যেটা হয়েছিল র্যাগিং এর মৃত্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেটা আর কি। যাদবপুরে হয়েছিল। স্বপ্নদ্বীপের মৃত্যু একটা হাহাকারের আলোড়ন তুলছে মনের গভীরে, সব ফাঁকা, হতাশা গ্রাস করছে, বারবার ঘটছে র্যাগিং এ মৃত্যুর ঘটনা। দলবাজির রাজনীতি, ক্ষমতা দখলের রাজনীতি, রাজনৈতিক নেতাদের লুটপাট, এই নিয়ে চলছে জনসাধারণের দিন যাপন। কেউ প্রধানমন্ত্রীর গদি আঁকড়ে থাকে, আবার কেউ সেই গদিতে বসার স্বপ্ন নিয়ে কোনো স্বপ্নদ্বীপের মৃত্যুর খোঁজ রাখে না। সেটা নিয়ে হয়তো কিছুদিন লোক দেখানো স্টেজ পারফরমেন্সে বিশাল ব্যস্ত হয়ে পড়ে, তারপর কোথায় তার জন্য প্রতিরোধের ব্যবস্থা গড়ে তোলা, কোথায় প্রতিবাদ? এত সাহস পায় কি করে অপরাধীরা? এরা যেন কোনো দিনই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ না পায়, কোনোদিন যেন শৃঙ্খলহীন অবস্থায় ঘোরাফেরা না করতে পারে। মুক্ত বাতাস, স্নিগ্ধ সূর্যালোক, সুন্দর প্রকৃতি তাদের হাতের নাগালের বাইরে থাক, কিভাবে প্রতিবাদ করবে সাধারণ মানুষ? অসহায়তা বোধ ছাড়া সাধারণের কিছু প্রতিকারের ক্ষমতা নেই। যারা প্রতিকারের দায়িত্বে থাকেন, তারা একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে প্রতি রাতেই নিরাপদ, নিশ্চিন্ত, নিদ্রামগ্ন রাত্রি যাপন করছেন, আর ভাবছেন দিবালোকে কত বড় পদ অলঙ্করণ করে আছি আমি। আহা, এমন কিছু ঘটলেই সংবাদপত্রের লোক আমার সঙ্গে কথা বলতে আসে। আমি তো সাধারণের বাইরে, কি গুরুত্বপূর্ণ মানুষ আমি। কিন্তু এমন ভয়াবহ ঘটনা রোধ করার ক্ষেত্রেও আমরা ঐক্যমতে আসতে পারি না। কেউ প্রশ্ন করলে সবাইকে জড়িয়ে একটা উত্তর ঠিক দিয়ে দেওয়া যাবে। র্যাগিং এর ছাত্রমৃত্যু তো সাধারণ ঘটনা, কিন্তু অসাধারণ পদমর্যাদা আমার, সেই মর্যাদা অক্ষুণ্ণ তো রইল। রাজনৈতিক নেতা, বিশ্ববিদ্যালয়ের গণ্যমান্য ব্যক্তিগণ, শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাই এখন জোরদার পার্টি করছেন। কোথায় কিভাবে নিজ স্বার্থ সিদ্ধির আয়োজন হতে পারে, কোন খাতে কত অর্থ, কত কাটমানি, ইত্যাদি ইত্যাদি। দুদিন একটু হইচই করতে হয়, সমাজ সংস্কারকের মুখোশটা পড়তে হয়, তারপর সব থেমে যায়। আবার হাসপাতালে আগুন, আবার সেতু চাপা পড়ে সাধারণ মানুষের মৃত্যু, আবার ট্রাক বাসের রেষারেষির জন্য মৃত্যু, দালালদের জমি দখল, রাজনৈতিক পোষা গুন্ডাদের দৌরাত্ম চলতেই থাকবে। বখরা নিয়ে হানাহানি, মারামারি, খুন জখম চলতেই থাকবে।
শ্রমিকদের অসহায় মৃত্যু তো গা সওয়া। তাদের ভারী ভারী কাজের যে নিরাপত্তা থাকা দরকার সেই নিরাপত্তা ছাড়াই তারা কাজ করতে থাকে। নিজের প্রাণ, নিজেদের ছেলে মেয়েদের প্রাণ সবই ভাগ্যের হাতে ছেড়ে দিতে হয়। কখন যে কাকে অসহায় মৃত্যুবরণ করতে হবে তার স্থিরতা নেই। মৃত্যু প্রতিরোধের জন্য কোনো স্থায়ী প্রতিকার করার ইচ্ছা আছে স্বার্থান্বেষী ক্ষমতালোভী নেতা নেত্রীদের? আমরা তাদের ভোটে জিতিয়ে এনে আমাদের দেখভালের দায়িত্ব দিয়েছিলাম, যে কে করে দেবে অহেতুক অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সুস্থায়ী প্রতিকার বা প্রতিরোধ ব্যবস্থা? বা সেইটুকুই লিখেছিলাম, নিজে যে কি লিখেছি নিজেই জানি না ঠিক মতো। বাহ, ভালো লিখেছেন। ফেসবুকে দিয়েছেন? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। না না, একটু ও স্বপ্নদ্বীপের সময় ওই নিজের মনে যা হয় লিখেছিলাম সেটা। ফেসবুকে দিতে পারতেন, ভালো লিখেছেন বেশ। আচ্ছা আচ্ছা, এটা একটু ঠিকঠাক করে নিয়ে, যে সেন্টেন্স গুলো একটু এদিক ওদিক হচ্ছে মনে হচ্ছে, সেটা ঠিক করে নিয়ে দেবো তাহলে। গার্গীকে বলছি, গার্গী আমার কানেকশন থাকছে না, আমাকে একটু বলতে দিয়ে দাও। হ্যাঁ, আপনি ফোন করেছিলেন, দিয়ে আমি আপনাকে আবার ফোন করলাম, দেখছি লাগছে না ফোনটা। বলে দিন। না লাগছে না, আমার কানেকশনই ছিল না আমাদের। হ্যাঁ, আমি বলছিলাম মিতাদি জয়েন করেনি কেন, বলো। মিতা ম্যাম বলছিলাম, পরে আবার এই করলাম। ঠিক আছে, আমি একটা পড়ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, বলো, শোনা যাচ্ছে। কবি সুনীল গঙ্গোপাধ্যায়। সন্ধ্যের দিকে একা, সামনের লোহার গেটটা বন্ধ, কুকুর ঢোকা নিষেধ, এক চিলতে বাগান, লাল মোরাম ঢালা পথ, 3টি সিঁড়ি, সামনে বারান্দা, তার ডান পাশে আর পুকুর ধারেও বেশ চওড়া, শ্বেত পাথরের নয়, অর্থাৎ নকল সাদা টালি, যেন হঠাৎ কথার মধ্যে উঠে গেছেন কজন নিত্য আড্ডাধারী। এমনভাবে ছড়িয়ে আছে কটি চেয়ার, রঙিন প্লাস্টিকের, শুধু একটি শূন্য নয়, বসে আছেন এক প্রবীণ কবি, গায়ে একটা খেসের চাদর, আসন্ন শীত হালকা সন্ধ্যার। অন্য কোনো প্রবীণ কিংবা বুড়োর সঙ্গে এমন কি তফাৎ একজন কবির বসে থাকার? 5-6খানা বাড়ির পরেই আছেন এক বিশ্ববিখ্যাত দার্শনিক, পাশের বাড়ি এক প্রাক্তন উপাচার্য। এ পল্লীতে প্রচুর জ্ঞানী গুণীর শেষ বয়সে শোয়া বসা। তাদের মধ্যে কবি এমন একটি কেউ চেনেন। কবিদের এই এক মত, 2-10 জন পাগল ভক্ত তাদের ফুল দুব্য দেয়, বাকি বিশাল জনতার কাছে তাদের অস্তিত্ব নেই। কবি বসে আছেন একা, কি ভাবছেন, কার কাছে তা জরুরি, অন্য আর কে তা নিয়ে মাথা ঘামাবে, কার কি এসে যায়। কবিতাও তো তাই, অধিকাংশ পাকা মাথায় তা কোনো বিষয়ই নয়। এ যেন এক গুপ্ত শ্রেণীর সন্ধ্যা ভাষা, কে কি বোঝে কে জানে। কবি যদি বলেন এই মৃদু ফুলের গন্ধ মাখা মিহিন বাতাসে, তিনি শুনতে পাচ্ছেন তার আয়ুষ শব্দ, ঘড়ির মতন নয়, তার বাল্য প্রেমিকার গানের মতন। অস্পষ্ট কথাগুলো বোঝা যায় না। তারই মধ্যে একটা সাপ পেঁচিয়ে উঠেছে একটা স্থলপদ্ম গাছে, কেউ শুনবেই না। দুর্বোধ্যতাকে অনেকেই তো মিথ্যে বলে ভাবে, অথচ এটা একেবারে সত্যি। পাশে সমাপ্ত চায়ের কাপ, হাতে সিগারেট। কবি দেখতে পাচ্ছেন তার বিদায় দৃশ্য, এখনই না, কিন্তু কেন তা এক কিশোরীর গানে ভর করে এলো। ও মেয়েটি কোনোদিনও এরকম গান গায়নি, তিনি কখনো শোনেনি। এ যেন এক প্রহেলিকা, মৃদুর চেয়েও মৃদুতর শব্দ, যেরকম জোনাকির আলো। ভয় পাচ্ছেন নাকি তিনি? অবশ্য বাঁচতে তো সবাই চায়। স্ত্রীকে ডাকলে এমন ব্যস্ত হবেন যে তাকে সামলানোই শক্ত হবে। সর্বিট্রেট এখন কোথায় পাওয়া যাবে? কবি বেশ শক্ত পায়ে চলে গেলেন ভেতরে, 2টি অ্যাসপিরিন খেলেন টকাটক, আবার ফিরে এলেন বারান্দায়। পাখিরা বাসায় ফিরছে, গেটের পাশে আম গাছটায় থাকে কয়েকটা ডাক পাখি। ওরা কি জানে কাল আবার জেগে উঠবে কিনা? পৃথিবীর কালও ঘুরবে। আগামীকাল অমাবস্যা, চাঁদটা নাকি একটু একটু করে সরে যাচ্ছে দূরে। পাশাপাশি 2টো দেবদারু, ওরা কি জানে কাকে বলে অশান্তি? চাপা ফুল গাছটায় ভীমরুল, মৌমাছি আর অন্য পতঙ্গরা ঘুরঘুর করে। কবি ভাবলেন, কালকেও কি বাচ্চা মেয়েরা গান গাইবে আর বড় মেয়েরা?
কে যেন তার নাম ধরে ডাকছে, এ তো রবীন্দ্রনাথের কণ্ঠ। কবি হাসলেন। এই পরা বাস্তবতা থেকে ফিরে আসা দরকার। আর এক কাপ কফি বস্তুত কবি বেশ চাঙ্গা। কবি এখন বেশ চাঙ্গা, তবু হারিয়ে যাচ্ছেন বাস্তব স্বপ্নে। কেউ তাকে অধিকার দেয়নি। শুধু তার খুব ইচ্ছে হলো বুকে জড়িয়ে ধরতে। সমস্ত বিশ্ব সংসারকে চাপা গাছটিকে বললেন, হ্যালো, তোমরা হাসো। হ্যাঁ বলো। একটি গাছের হাসির চেয়ে আর বেশি সুন্দর কি আছে? এটা তার স্ত্রীকে ডেকে দেখাতেই হবে। তিনি একটা ছোট্ট আছাড় খেলেন। তারপর কি হলো? কিচ্ছু না। বাতাস বইতে লাগলো সনসনিয়ে। একটু বাদেই কবি আবার উঠে দাঁড়ালেন, এগিয়ে গেলেন চেয়ারটার দিকে। অদৃশ্য কার দিকে যেন চেয়ে বললেন, আবার দেখা হবে। এতটাই, নমস্কার। হ্যাঁ ভালো হয়েছে গো, ভালো হয়েছে। ভালো হয়েছে। তোমার কি সাউন্ডের প্রবলেম হচ্ছে নাকি? ভালো হয়েছে। হ্যাঁ, সাউন্ডটা খুব আস্তে আসছে। হ্যাঁ, আমার এতে কানেকশনের প্রবলেম। আমি বন্ধ করলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, গন্ডগোল করছে, এত ঝড় বৃষ্টি। আচ্ছা আচ্ছা, ঝড় বৃষ্টি। হ্যাঁ আচ্ছা, গার্গী আমাদের রূপা ম্যাডাম খুব একটা জয়েন করছে না কদিন দেখছি। ম্যাডাম উনি বিকেল বেলা মানে একটু ব্যস্ত থাকেন আর কি, একটা কোর্স করছেন। আগের দিন উনি বলেছিলেন। আচ্ছা 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 আচ্ছা, আমি থাকি নাই তো। হ্যাঁ, তো উনি এই কদিন একটু ব্যস্ত থাকেন। শনিবার আর রবিবার বোধহয় উনি একটু ফ্রি থাকেন, তো ওই জন্য মোবাইল জয়েন করেছিলেন। আচ্ছা হ্যাঁ, বলছি এরপরে বিথিকা দি আছো? হ্যাঁ পড়ো। আছি, বলবো? হ্যাঁ বলো বলো। আচ্ছা, তোমার সঙ্গে দেখা হলে কবিতাটি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। সুনীল গঙ্গোপাধ্যায় একই ধারে কবি, সাহিত্যিক এবং ঔপন্যাসিক। এই কবিতাটিতে ওনারই একটি প্রতিবাদী ভাষা জেগে উঠেছে বা প্রকাশ পেয়েছে। আমি কবিতাটা একটু পড়ে শোনাই। হ্যাঁ, রিনা ম্যাডাম আপনারটা একটু মিউট করে দিন, এখান থেকে হচ্ছে না, আওয়াজ আসছে। হ্যাঁ বলবো? বলুন। হ্যাঁ বলো। তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, তুমি মানুষকে ভালোবাসো না, অথচ দেশকে ভালোবাসো কেন? দেশ তোমাকে কি দেবে? দেশ কি ঈশ্বরের মতন কিছু? তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, গুলি বিনিময়ে তুমি প্রাণটাই যদি দিলে, দেশ কোথায় থাকবে? দেশ কি জন্মস্থানের মাটি, না কাঁটাতারের সীমানা? বাস থেকে নামিয়ে যাদের তুমি হত্যা করলে, তাদের বুঝি দেশ নেই? তুমি কি করে জানলে আমি তোমার শত্রু? কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তুমি আমার দিকে রাইফেল তুলবে? এমন ভালোবাসাহীন দেশপ্রেমিক হয়? এইটুকুই। বাবা, খুব ছোট কবিতা। এইটুকু, হ্যাঁ ঠিক আছে। খুব ছোট্ট কবিতা। অনেক ছোট কবিতা, অনেক বড় বড় কবিতাও প্রচুর আছে। হ্যাঁ আছে, ছোট হলেও খুব গুরুত্বপূর্ণ কবিতা, খুব সুন্দর কবিতা। হ্যাঁ, ছোট কবিতা এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দেয় যে মানে হ্যাঁ, এই কবিতাটাতেও সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই প্রতিবাদী ভাষাটা এর মধ্যে প্রকাশ পেয়েছে আর কি। কবিতাটা খুব দেখে ভালো লাগলো, পড়ে ভালো লাগলো। ভাবলাম তাহলে একটাই ব্যবস্থা করি আর কি। একদম। শ্যামলী ম্যাম এসছেন? আচ্ছা হ্যাঁ, শ্যামলী দি ওয়েলকাম। মিউট আছেন, স্পিকারটা অন করুন। হ্যাঁ, একটু ভিডিওটা অন করে নেবেন তার সাথে। বলছি আমি এখন শুনি, আমি একটু মানে স্বাভাবিক, প্রথম তো, পরের সপ্তাহে করবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমার শুনতে ভালো লাগছে, আমি শুনছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপরে কি আছে গার্গী? হ্যাঁ, এরপরে মোটামুটি সবারই হয়ে গেছে।
রিনা ম্যাডাম, হ্যাঁ আপনারটা বাকি আছে, আপনি একটু বলুন। আচ্ছা, এখন টাইম আছে অনেক, আর কেউ নেই যেহেতু আমি একটা বড় কবিতায় পাঠ করে শোনাচ্ছি। ভিডিওটা অন করবেন। মিউট হয়ে গেছে। মিউট আছে। এই মিউট আছে, মিউট আছে, হ্যাঁ মিউট করছি, আছে। হ্যাঁ করছি, করলাম, হলো? হ্যাঁ বলুন। হ্যাঁ, না পাঠানো চিঠি, সুনীল গঙ্গোপাধ্যায়। মা, তুমি কেমন আছো? আমার পোষা বেড়াল খুঞ্চু সে কেমন আছে? সে রাত্রিরে কার পাশে শোয়? দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায়। মা, ঝিঙে মাচায় ফুল এসেছে, তুলিকে আমার দূরে শাড়িটা পরতে বলো, আঁচলের ফেসোটা যেন সেলাই করে নেয়। তুলিকে কত মেরেছি, আর কোনোদিনও মারবো না। আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না। মা, তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছো? এবারের বৃষ্টি হয়েছে খুব। তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে? কালু ভুলুরা মাছ পেয়েছে কিছু? একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়। আমি আম গাছ তলায় দুটো কই মাছ ধরেছিলাম। তোমার মনে আছে মা? মনে আছে আলী সাহেবের বাগানের সেই নারকোল? চুরি করে আনিনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকোল বোড়া সেই সার এখনো মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে। আমার কি দোষ? কেউ আদর করলে আমি না বলতে পারি? আমার পিঠে এখনো সে দাগ আছে। আলী সাহেবদের বাগানে কোনো দিনও যাই, কোনো বাগানে যাই না। সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা পড়ে। বাবার জন্য আমার খুব কষ্ট হয়। আমি ভালো আছি, খুব ভালো আছি। বাবা যেন আমার জন্য একটুও না ভাবে। তুলি কি এখনো ভূতের ভয় পায় মা? তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম। সেই থেকে তুলির ফিটের ব্যারাম শুরু হলো। দাদা সেই কলা গাছটা কেটে ফেললো। আমি কিন্তু ভয় পাইনি। তুলিকে কত খেপিয়েছি। আমার আবার মাঝরাতে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে। হ্যাঁ, ভালো কথা। দাদা কোনো কাজ পেয়েছে? নকুলবাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে। দাদাকে বলো আমি ওর উপর রাগ করিনি। রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে আর রাগ নেই। আমি আর এক ফোঁটাও কাঁদি না। মা, আমি রোজ দোকানের খাবার খাই। হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয়। মাংস মুখে দিই, আর তুলির কথা, কালু ভুলির কথা মনে পড়ে। তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না। আমি আলু পটলের তরকারি খাই, পটল ভাজাও খাই। হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না। পুকুর পাড় থেকে তুলি আর আমি তুলে আনতাম কলমি শাক। কি ভালো, কি ভালো! বিনা পয়সায় কোনোদিন আর কলমি শাক আমার ভাগ্যে জুটবে না। জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে ঠিক বৃষ্টির মতো শব্দ হয়। এই ভাদর মাসে তাল পাকে, ডিপ ডিপ করে তাল পড়ে। বাড়ির তাল গাছ দুটো আছে তো? কালু তালের বড়া বড় ভালোবাসে। একদিন বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তবু একদিন দিও। আমাকে বিক্রি করে দেছ ৬,০০০ টাকা পেয়েছিলে। তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো। সেই গরুটা ভালো দুধ দেয়। আমার মতন মেয়ের চেয়ে গরুও অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারের সুসার হয়। গরু বাছুর হয়, তাতেও কত আনন্দ হয়। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা। দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় করো রে, হাবলু, মিজান, শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে। আমি কি বুঝি না? সব বুঝি। কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি। সেজন্যই তো আমার কোনো রাগ নেই, অভিমান নেই। আমি তো ভালোই আছি, খেয়ে পড়ে আছি। তোমরা ওই টাকায় বাড়িঘর সারিয়ে নিও ঠিকঠাক। কালু ভুলুকে স্কুলে পাঠিও। তুলিকে ব্রজেন ডাক্তারের ওষুধ খাইও। তুমি একটা শাড়ি কিনো, বাবার জন্য একটা ধুতি, দাদার একটা ঘড়ির শখ। তা কি ও টাকাই কুলাবে? আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি। একদিন কি হলো জানো মা?
আকাশে খুব মেঘ জমেছিল। দিনের বেলায় ঘুরঘুরটি অন্ধকার। মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল। দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম। স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি। রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল, কে যায়, কে যায়? দেখি যে হাবলু শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা। আমাকে বলল, হারামজাদি, কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসিনি গো, থাকতেও আসিনি, একবার শুধু দেখতে এসেছি। হাবলু বলল, এটা একটা বেবুশ্যে মাগি। কি করে জানলো বলো তো? তা কি আমার গায়ে লেখা আছে? আর একটা ছেলে, চিনি না, বলল, ছি ছি, গায়ের বদনাম। হাবলু রিক্সাওয়ালা কে চোখ রাঙিয়ে বলল, ফিরে যা। আমি বললাম, দাদা, আমি মায়ের জন্য কটা টাকা এনেছি, আর তুলির জন্য। দাদা টেনে এক চড় কষালো আমার গালে। আমাকে বিক্রির টাকা হরেক টাকা, আর আমার রোজগারের টাকা, আমাকে বিক্রির টাকা হকের টাকা, আর আমার রোজগারের টাকা নোংরা টাকা। দাদা সেই পাপের টাকা ছোবে না। ছিনিয়ে নিল শ্রীধর। আমাকে ওরা দূর দূর করে তাড়িয়ে দিল। আমি তবু দাদার উপর রাগ করিনি। দাদা তো ঠিকই করেছে। আমি তো আর দাদার বোন নই, আমি মেয়ে নই, তুলির দিদি নই। আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে। না না, আমি চাই তোমরা সবাই ভালো থাকো, গরুটা ভালো থাকুক, তাল গাছ দুটো ভালো থাকুক, পুকুরে মাছ হোক, খেতে ধান হোক, ঝিঙে মাছায় ফুল ফুটুক, আর কোনো দিনও ওই গ্রাম অপবিত্র করতে আমি যাব না। আমি খাট বিছানায় শুই, নীল রঙের মশারি, দোরগোড়ায় পাপোশ আছে, দেয়ালে মা দুর্গার ছবি, আলমারি ভর্তি কাচের গেলাস, বনবন করে পাখা ঘোরে, সাবান মেখে রোজ চান করি। এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে। তাহলেই বুঝছো কেমন আরামে আছি আমি। আমি আর তোমার মেয়ে নই, তবু তুমি আমার মা। তোমার আরো ছেলে মেয়ে আছে, আমি আর মা পাবো কোথায়? সেজন্যই তোমাকে চিঠি লিখছি মা। তোমার কাছে একটা খুব অনুরোধ আছে, তুলিকে একটু যত্ন করো। ও বেচারি বড় দুর্বল। যতই অভাব হোক, তবু তুলুকে তোমার পায়ে পড়ি মা। তুমি বাবাকে বুঝিয়ে বলো, তুলিকেও যেন আমার মতন আরামের জীবনে না পাঠায়। যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও, ওর একটা নিজস্ব ঘর সংসার, একজন নিজের মানুষ। আর যদি কোনো রকমে ওর বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে, মরলেও ও বেঁচে যাবে। না না না, এ কি অলক্ষণে কথা বলছি আমি? তুলি বেঁচে থাকুক, আর সবাই বেঁচে থাকুক। তুলির বিয়ে দিয়ে যদি না হয় হোক। হে ভগবান, গরিবের বাড়ির মেয়ে কি বিয়ে না হলে বাঁচতে পারে না? বিয়ে না হলেই তাকে গ্রামের সবাই ঠোকরাবে? দুপায়ে জোর হলে তুলি কোথাও চলে যাক, মাঠ পেরিয়ে, জলা পেরিয়ে, জঙ্গল পেরিয়ে, আরো দূরে, আরো দূরে, যেদিকে দু চোখ যায়। এমন জায়গা নিশ্চয়ই কোথাও আছে, কোথাও না কোথাও আছে, যেখানে মানুষরা সবাই মানুষের মতন আঁচড়ে দেয় না, কামড়ে দেয় না, গায়ে ছ্যাঁকা দেয় না, লাথি মারে না, যেখানে একটা মেয়ে শুধু মেয়ে নয়, মানুষের মতো বাঁচতে পারে। মা, তুমি আমার মা। আমি হারিয়ে গেছি। তুলিকে তুলি যেন আমার মতো না হয়। নমস্কার। দারুণ দারুণ, খুব ভালো হয়েছে, দারুণ। হ্যাঁ, পড়াটা খুব সুন্দর হয়েছে, এক্সপ্রেশনটা খুব ভালো হয়েছে। আমিও চয়েস করেছিলাম। হ্যাঁ, আমিও চয়েস করে রেখেছিলাম। ও সরি, তুই আগে আসিস না, তোকেই বলতে দিতাম। তুই এলে তো তুই বলতিস। আচ্ছা, আপনাদের কত মিল আছে দেখুন। হ্যাঁ, ওই জন্য তো বললাম। হ্যাঁ, সেই তুই একটা বল, অন্য কিছু আছে করা? না না, আজকে আমি বলবো না, আজকে আমাদের রান্না করছি। আচ্ছা, থ্যাংক ইউ আসার জন্য। হ্যাঁ, মন কেমন করছে, ওই জন্য এলাম, একদম তোরটাতেই পড়ে গেছি, ভালোই হয়েছে।
দেবাশিস আচ্ছা, স্যার ঠিক এসেছেন, দেবাশিস স্যার বলুন। আচ্ছা, হ্যাঁ দাদা আসুন, কিছু আমি বলতে। তো ভাবলাম আজকে হবেই না, সকাল থেকে কোনো ইয়ে পাইনি, মেসেজ পাইনি, কোনো খবর নেই কারো কাছে, কি ব্যাপার। আমি বললাম তাহলে বোধহয় আজ হবে না নাকি। আছে না, তো ওই জন্য ভাবছিলাম যে আমি ওই জন্য ভাবলাম তাহলে বোধহয় হবে না নাকি। কিন্তু হ্যাঁ, একটু দেরিতেই হয়তো মেসেজটা এসেছে। হ্যাঁ, তারপরে ফাইনালি দেখলাম যে কিন্তু আমাদের বলা আছে ডেইলি রুটিন খুব কারণবশত না হলে বন্ধ যাবে না। সেটা ঠিক কথাই। হ্যাঁ, তাহলে একটু আমারও তো দেরিও হলো, একটু হয়ে গেছে, সবাইকার হয়ে গেছে। ঠিক আছে, আপনি বলুন না, আমরা তো আছি এখনো। বলো, আর কেউ বলুক, আমি পরেরটা বলছি, দেখে নি কি বলবো জানি না তো, সবারই ইয়ে করা হয়নি। আর আমাদের বৈশাখী কই আজকে? বৈশাখী আজকে পান্তাভাত খেতে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে ভাইয়ের বাড়ি বা মায়ের কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার বলুন সবারই হয়ে গেছে? সব হয়ে গেছে। হ্যাঁ, আপনার যা রেডি করে আছে সেটাই বলুন। রেডি কোনোটাই নেই, আমি এই মাত্র খুললাম ডায়েরিটা, তাই খুঁজছি কোনটা দেখি হচ্ছে, শুরু হয়েছে, তাহলে দেখি পাওয়া যায় নাকি কিছু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে 2 মিনিট টাইম দিন, হ্যাঁ দেখে নিন। আর আমাদের রবিবার যে আবৃত্তি হয়, কবিতা হয় রেডিওতে, আপনারা যারা যারা পড়তে চান আমাদের একটু জানাবেন। শিউলি ম্যাডাম যেমন জানিয়েছেন সেরকম আপনারা যারা যারা পড়তে চান আমাদের জানাবেন, আমরা তাহলে সেরকম লিস্ট বানিয়ে রাখতে পারবো। আসলে আমি তো এইদিকেই ফ্লপ। হ্যাঁ, আচ্ছা, আপনার নেটওয়ার্ক, আমি তো হ্যাঁ, ওইটা ইস্যুটা তো 2 বার ক্যান্সেল হয়ে গেল, সেই জন্য আমি আর ওইদিকে আগাই। আর তো বাইরে আছি, তো বাড়ির কাছে থাকলেও না। আপনি যেখানে আছেন সেখানে নেটওয়ার্ক কিরকম? এই তো এইসব সবই তো হচ্ছে, ওইটা রেডিও বডবিনেতেই গোলমাল হয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, পরে ধৈর্য ধরে থাকি। দেবাশিস স্যার রেডি হলো? আচ্ছা, আমি একটা পেয়েছি, জানি না এটা পড়ছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, যা কিছু করুন না। হ্যাঁ, ভিডিওটা একটু অন করে দেবেন। হ্যাঁ, যা হোক করুন না, কিছু অসুবিধা নেই। এই আর কি, হঠাৎ করে এই মাত্র খুললাম। হ্যাঁ, হঠাৎ করে আপনি যে পার্টিসিপেট করছেন এটাই তো যথেষ্ট। এই আর কি, যাই হোক। আমি করব। হ্যাঁ, কবিতার নাম হচ্ছে নামচি, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। আচ্ছা, ঠিক আছে। এই যে ভাদ্র মাসে দরদর ঘামছি, এর কোনো মানে হয় না হে, আর দেরি নয়, চলো হে গাঁটরি মেঁধে চলে যায় নামচি। জিজ্ঞেস করো যদি জায়গাটা কাহারে, ঠিক কথা, তা সেটাও এক্ষুনি জেনে নাও। ছোট্ট শহর ওটা সিকিমের পাহাড়ে, গরমে সেদ্ধ হয়ে প্রাণ যায় আজ যে, কাল কেন তাই বলি, পারি তো এক্ষুনি চলি তিস্তার ধরে ধরে সেই দূর রাজ্যে। সেখানে রৌদ্র মেখে জোর মারামারিতে আলো ছায়া চমকায় পাহাড়ের গায়ে গায়ে, ছবির মতন আঁকা যত ঘর বাড়িতে, পৃথিবী যায়নি আজও নামচিতে বুড়িয়ে। চারিদিক ঢাকা ফুলে, তাকালেই মুখ তুলে তক্ষুনি যাবে দেখা 2 চোখ জুড়িয়ে। বাতাস বাজিয়ে ফেরে সেতারের ঝংকার, সারাদিন জানালায় চোখ রেখে দেখা যায় রোদ্দুরে মাজা মুখ কাঞ্চনজঙ্ঘার। এটুকুই। খুবই সুন্দর, দারুণ দারুণ। ভাদ্র মাসে ভালোই শোনালেন। না, আর ভালো হয়েছে তো, ভালো হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর, ছোট ছোট কবিতাগুলো খুব সুন্দর। হ্যাঁ, আচ্ছা, আজকে তাহলে আমরা এখানে শেষ করছি। হ্যাঁ হ্যাঁ, 40 মেডিটেশন চালাবো, যারা যারা হ্যাঁ, ঠিক আছে, মেডিটেশন করবেন। সবাই কি বাই।